বিদেশি হত্যায় আইএস সংশ্লিষ্টতার ফের দাবি সাইট ইন্টেলিজেন্সের। নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বললেন, বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম সহ কয়েকজন জড়িত। দেশে যখন শান্তি বিরাজ করে তখনই বিএনপি জামায়াত বিদেশি হত্যা তাজিয়া মিছিলে হামলার মতো ঘটনা ঘটায়, মন্তব্য প্রধানমন্ত্রীর। হামলার 4 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি পুরান ঢাকার হোসেনি দালান। নিরাপত্তার খাতিরে দালানে ধাতব বস্তু প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ কর্তৃপক্ষের। চট্টগ্রামে ভারতীয় রুপি আটকে দায়েরকৃত মামলার কোনো কুলকিনারা হচ্ছে না। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সরকার পক্ষের কৌশলীর। এবং এবার সুন্দরবনের কসুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি, 7 নাবিক সহ 10 জনকে জীবিত উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। 2 বিদেশি হত্যা ও হোসেনি দালানে বোমা হামলার সাথে আইএসই জড়িত বলে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দ্বিতীয় দফা দাবিও নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি নেতা সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমের নির্দেশেই তাভিলাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন তারা। আরও কয়েকজন এর সাথে জড়িত বলেও জানান তিনি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতেই আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আইএসের কোনো সাংগঠনিক কাঠামো বাংলাদেশের নেই। আমি বারবার বলছি যে যারাই আইএস বলছে, যারাই হরকাতুল জিহাদ, তারাই আল কায়দা, তারাই জেএমবি, তারাই আরও যদি পিছনে খোঁজেন তাদের কিন্তু মূল জায়গাটি হলো শিবির। সাইট ইন্টেলিজেন্সের কাছে আমাদের গোয়েন্দারা সব কিছুই দেখছে। আমাদের গোয়েন্দারা কোনোটাই বাদ দিচ্ছেন না এবং আমাদের গোয়েন্দারা নিশ্চিত যে আমাদের যে আইএসের যে ওয়েবসাইট, আইএসের যেটা মুখপাত্র, সেখান থেকে কিন্তু এগুলো হচ্ছে না। এই কথিত বড় ভাইটি কে? আমরা কথিত বড় ভাইটা আমরা বলছি যে সে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি আরও স্পষ্ট করে বলতে চেয়েছিলেন। আমি তখন বলেছি যে আপনাদের যুগান্তর পত্রিকা তো একজনের নাম আসছে, তিনিও আমাদের সন্দেহভাজন, অন্যতম সন্দেহভাজনের একজন। তো আমরা অনেকেই সন্দেহ করছি, তা উনিও সন্দেহভাজনদের একজন অবশ্যই। তো আমরা মনে করছি যে আমরা প্রায় তদন্তের শেষ প্রান্তে এসে গিয়েছি। আমরা খুব শীঘ্রই কারা কারা জড়িত, আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে কে কে জড়িত, সব আমরা প্রকাশ করতে পারব। এদিকে 2 বিদেশি হত্যা ও হোসেনি দালানে বোমা হামলার সাথে আইএস জড়িত বলে আবারও দাবি করেছে জঙ্গি হামলা পর্যবেক্ষণকারী অনলাইন সংগঠন সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করায় মঙ্গলবার মধ্যরাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো চিঠিতে আবারও এই দাবি করা হয়। তাদের দাবি, তথ্য প্রমাণ যাচাই বাছাই করেই বিদেশি নাগরিক হত্যা ও হোসেনি দালানে হামলার বিষয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। আইএস পরপর 3টি হামলা চালিয়েছে বলে আবারও দাবি করে ওয়েবসাইটটি। এছাড়াও আইএসের ওই হামলা অস্বীকারের মাধ্যমে সাইটটির বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করার চেষ্টা করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যখন শান্তি বিরাজ করে তখন একটি গোষ্ঠী বিদেশি হত্যা তাজিয়া মিছিলে হামলা চালানোর মতো ঘটনা ঘটায়। রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জের পানি শোধনাগারের উদ্বোধন করে একথা বলেন তিনি আরো বলেন, বাংলাদেশ যখন বহির্বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হচ্ছে তখনই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। দেশের ভিতরে মানুষ পুড়িয়ে যখন দেখলো যে না, সরকারের কোনো উৎখাত করা যাচ্ছে না, এখন বিদেশিদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা। ইমামবাড়ায় যে বোমা হামলা, কারা আহত, কে মারা গেছে? যে ছেলেটা মারা গেছে সে কিন্তু শিয়া না, সে কিন্তু সুন্নি, এবং যে কজন আহত তারা প্রত্যেকেই কিন্তু সুন্নি মুসলমান। যে কোনো অনুষ্ঠানে সবাই মিলিতভাবেই করে, তাহলে এই হামলাটার কি অর্থ থাকতে পারে? কারা করলো এটা তো ধীরে ধীরে মানুষের কাছে স্পষ্ট হয়েই যাচ্ছে। এবং এর উদ্দেশ্য হলো বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট করা। কখন? যখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সকলের কাছে একটা উন্নয়নের রোল মডেল। হামলার 4 দিন পরও স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি পুরান ঢাকার হোসেনি দালানে। এখনো রয়েছে থমথমে ভাব, আতঙ্ক কাজ করছে জনমনে, চলছে তদন্ত কাজও। এদিকে নিরাপত্তার প্রয়োজনে এখন থেকে ধাতব বস্তু দালানে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট।
এই মানুষটির নাম সৈয়দ সালেম আলী। গত প্রায় 15 বছর ধরে দেখভাল করছেন পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়ার। দীর্ঘ এই সময়ে পরম যত্নে আগলে রাখা এই স্থাপনাটির সঙ্গে একটু একটু করে যেমন নিবিড় হয়েছে সম্পর্ক, তেমনি সাক্ষী হয়েছেন নানা ঘটনারও। কিন্তু দালানের এমন খা অবস্থা দেখা তো দূরের কথা, কখনো চিন্তাও করেননি তিনি। এরকম ফাঁকা কোনোদিন দেখিনি আমরা। লোকজন আসতো এখানে, নামাজ পড়তেন, জিয়ারত করতেন, কোরআন পড়তেন। তারা এখন কেউ আসতে পারতেছে না এখানে। খারাপ লাগছে আমার। গত শুক্রবার মধ্যরাতে হামলার পর থেকে গোটা হোসেনি দালান এলাকায় তৎপরতা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান দুই ফটকের একটি, যেটিও বা খোলা রয়েছে নানা বিড়ম্বনার ভয়ে সেখান দিয়ে দালানে প্রবেশের আগ্রহ দেখাচ্ছেন না এলাকার আতঙ্কিত মানুষজন। ভয় আতঙ্কের মধ্যে কেউ আসে না, তারপরে পুলিশ প্রশাসন ঢুকতে দেয় না, আমরা গেটে এসে যে দাঁড়াই নিছি। যেখানে একটা ঘটনা ঘটেছে এর মধ্যে কোনো একটা কিছু হইতে পারে, এটা স্বাভাবিক। হামলার পর নিজেদের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল, ইমামবাড়ায় আগতদের অনেকের কাছেই ধাতব বস্তু থাকায় ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারেননি তারা। এই অবস্থায় প্রয়োজনে এসব ধাতব বস্তু সহ দালানে প্রবেশ নিষেধ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। দিনের মাতাম যেটা হয় যে মেটালটা নিয়ে আসা হয়, ব্যাপার হলো যদি নিরাপত্তার জন্য প্রয়োজন হয় আমরা সেই দিনে স্পেসিফিক ওই জিনিস মেটালগুলো আনাও আমরা রেস্ট্রিক্ট করবো আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে দালান এলাকায় স্থায়ীভাবে পুলিশ নিরাপত্তার দাবি করেছেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর এবং বিমানবন্দরে ভারতীয় রুপি আটকের ঘটনায় দায়েরকৃত 2টি মামলার তদন্তে কোনো কুলকিনারা করতে পারছে না তদন্তকারী সংস্থাগুলো। নতুন করে যেমন এ চক্রের কাউকে গ্রেফতার করা যায়নি, তেমনি জব্দকৃত রুপিগুলো আসল না নকল তা নিশ্চিত হতে এখনও পরীক্ষার জন্য পাঠায়নি তারা। এ অবস্থায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন সরকার নিয়োজিত কৌশলী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিয়ম অনুযায়ী যে কোনো মুদ্রা আটকের পর তা পরীক্ষার জন্য পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকের কাছে। সেখান থেকে নিশ্চিত হতে হয় জব্দকৃত মুদ্রা আসল না নকল। দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসলো। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে আটক হওয়া ভারতীয় রুপির 2টি চালানের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এই টাকাগুলো এখন পর্যন্ত আমরা জানি না যে কাস্টমসের কাছে আছে না কাস্টমস অন্য কোথাও পাঠিয়েছে। খোঁজ নিয়ে দেখেছি তারা এখনো বাংলাদেশ ব্যাংকে টাকাগুলো পাঠায়নি। গত 13 অক্টোবর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধারকৃত 68 লাখ ভারতীয় রুপি আটকের মামলাটি পতেঙ্গা থানা পুলিশ তদন্ত করছে। অপরদিকে 20 সেপ্টেম্বর বন্দর থেকে 3.5 কোটি রুপি উদ্ধারের মামলাটি তদন্ত করছে সিআইডি। কিন্তু কোনো তদন্ত কর্মকর্তা রুপি পরীক্ষার আবেদন জানায়নি। কোনো প্রতিবেদন প্রেরণের জন্য আমাদের আদালতে যেটা আসার কথা এখন পর্যন্ত আমরা পাইনি। প্রাপ্তি সাপেক্ষে প্রসিডিউর মেনটেন করে আমরা ব্যবস্থা নিতে পারবো। আর তদন্তে দীর্ঘসূত্রিতার জন্য তদন্ত কর্মকর্তাদের দোষারোপ করলেন সরকার নিয়োজিত এই কৌশলী। ভারতীয় রুপিগুলো জব্দ করার সাথে সাথে পরীক্ষার দরখাস্তটা দেওয়া উচিত ছিল। 1.5 মাস অতিবাহিত হওয়ার পরেও আইও যদি কোনো দরখাস্ত না করে বা প্রেয়ার না করে, এটা তো অত্যন্ত গাফিলতি। আমি মনে করি আইওর গাফিলতি এবং এটা দুঃখজনক। আদালত সূত্র জানায় বিশেষ ক্ষমতায়নের মামলাগুলোতে আসামি গ্রেপ্তার হলে 30 দিন এবং আসামি গ্রেপ্তার না হলে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার বিধান রয়েছে। নির্ধারিত সময় তদন্ত শেষ না হলে আদালতের অনুমতির মাধ্যমে সময় বাড়িয়ে নিতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মংলার পশুর নদীতে এমভি জিয়ারাজ নামের একটি কার্গো জাহাজ 510 মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেছে। এ সময় জাহাজে থাকা 7 নাবিক সহ 10 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। কোস্টগার্ড জানিয়েছে গত রাত 10:30টার দিকে নদীর জয়মনি ঘোল এলাকায় কার্গো জাহাজটি ডুবে যায়। এর আগে বিকেল 4টার দিকে জাহাজটি মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে খুলনার নোয়াপাড়ার শেখ ব্রাদার্স ঘাটের দিকে যাত্রা শুরু করে। পথে অন্ধকারে স্রোতের টানে একটি বয়ার সাথে জাহাজটি ধাক্কা লাগে, এতে তলা ফেটে গেলে ডুবে যায় কয়লা বোঝা জাহাজটি। এদিকে সকাল থেকে জাহাজটি উদ্ধারে স্থানীয় প্রশাসন বা মালিক পক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এর আগে 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস তেল বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে যায়। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল।
সজল, এই মুহূর্তে আমি অবস্থান করছি মোংলার পশুর নদীর জয়মনি এলাকায়, এবং এই এলাকায় গত রাতে আপনারা জানেন যে একটি কয়লাবাহী কার্গো ডুবি হয়েছে, যেটি মোংলা থেকে যেটি যশোরের নোয়াপাড়ায় যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে এখানে জয়মনি নামক যে স্থানটি, এখানে এই কার্গোটি ডুবির ঘটনা ঘটে। এবং এই ডুবির যখন কার্গোটি ডোবার কারণ যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে এখানে একটি বয়া ছিল, সেই বয়াতে আঘাতপ্রাপ্ত হয়ে তলদেশ ফেটে যায়, এবং তলদেশ ফেটে যাওয়ার পরে ধীরে ধীরে এই কার্গোটি প্রায় কিনারে এসে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ডান দিকে কিনারে এসে কার্গোটি ডুবে যায়। এবং এটি এখন জোয়ারের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কাছে দৃশ্যমান বিষয়টি এখন এখানে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে একটি কার্গো ডুবে গেছে কিনা। তবে ভাটির সময় এখানে কিছুটা অংশ এখানে অবলোকন করা গেছে, যেটি ভাটির সময় হলে এটা আরো বেশি পরিষ্কারভাবে দেখা যাবে। তো এখানে যে ঘটনাটি ঘটেছে, যে তারা এখানে নিরাপদে পাড়ে আসতে পেরেছে, এবং এর নিরাপদে স্থানীয় জনতা তাদেরকে সহায়তা করে। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে এটি মূলত জোয়ারের যে পানির যে স্রোত ছিল, সেই স্রোতের কারণে মূলত এটি বয়াতে আঘাতপ্রাপ্ত হয়, এবং ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতে তারা এটি আর সচল করতে পারেনি। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকায়, জয়মনি এলাকায় খাদ্য গুদাম, যেটি সরকারি খাদ্য গুদামের পাশে, এখানে বন বিভাগ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু লোকজন এবং কোস্ট গার্ড এখানে উপস্থিত আছে। এবং বন বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে তারা মোংলা থানায় একটি মামলা দায়ের করেছে এই বিষয়টি নিয়ে। তারা মালিক পক্ষের দুজনকে আসামি করে তারা মামলা দায়ের করেছে নাম উল্লেখ করে, এবং অন্য যারা আছে এখানকার যে মাস্টার ছিল তাকে মোংলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সজল মোংলার জয়মনি এলাকা থেকে জাহাজ ডুবির সর্বশেষ। মংলার পশুর নদীতে একটি কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর বিভিন্ন কমিউনিটি সেন্টার নিজ কার্যালয় হিসেবে ব্যবহার করছে র্যাব এবং পুলিশ। বাকিগুলোর অবস্থাও জরাজীর্ণ, সেবা বঞ্চিত নাগরিকরা। এবং সিলেটে গড়ে তোলা হচ্ছে দ্বিতীয় হাইটেক পার্ক, জমি অধিগ্রহণ শেষ। বাস্তবায়ন হলে সৃষ্টি হবে 26,000 লোকের কর্মসংস্থান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন মন্ত্রিসভা কমিটি। সকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে 2 বিদেশি হত্যাকাণ্ড, দেশের বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে এবং হোসেনি দালানে বোমা হামলা বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী ছাড়াও পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতেই দেশে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে সিরডাপ মিলনায়তনে দারিদ্র ও খাদ্য নিরাপত্তা পরিমাপের পদ্ধতি বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দরিদ্রতা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী নীতি নিয়ে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যে পুরস্কার প্রাপ্তি, তিনি এটা বাংলাদেশের মানুষের জানেন, এটা তো বাংলাদেশের অর্জন। এই যে বিরাট যে প্রাপ্তি আমাদের, এই প্রাপ্তিকে ম্লান করে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র হচ্ছে। আজকে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে। তার মাঝখানে কিন্তু ইনশাল্লাহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। ইতিমধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নত হওয়ার স্বপ্ন দেখছি, এবং এই স্বপ্ন পূরণের জন্য আমাদের অবশ্যই দারিদ্র্য বিমোচন এবং সকল মানুষের জন্য সকল সময়ে পর্যাপ্ত নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান অপরিহার্য। আমাদের স্বপ্ন, আমাদের টার্গেট 2041 সাল। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 49টি কমিউনিটি সেন্টারের 15টিকেই কার্যালয় হিসেবে ব্যবহার করছে র্যাব এবং পুলিশ। বাকিগুলোর বেশিরভাগই জরাজীর্ণ হয় গুরুত্বপূর্ণ এ নাগরিক সেবা থেকে বঞ্চিত রাজধানীবাসী।
ঝুঁকিপূর্ণ কমিউনিটি সেন্টারগুলো সংস্কার ও পুনর্নির্মাণের কথা জানালেও নতুন জায়গা না পাওয়া পর্যন্ত কমিউনিটি সেন্টার থেকে র্যাব পুলিশ সরানো সম্ভব নয় বলে জানান মেয়র। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টার রঙিন কাপড়ে সুসজ্জিত গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল পাড়ার ছেলেদের মিনি ক্রিকেট ম্যাচ। এটি দ্বিতীয় তলার চিত্র। দেখে কোনো আশ্রয় শিবির মনে হলেও এভাবে একটি নাগরিক সেবাদান প্রতিষ্ঠানকে বাসস্থানে পরিণত করেছে সবুজবাগ থানা পুলিশ। কমিউনিটি সেন্টার পুলিশ থাকে, আনসার থাকে, জায়গা দখল করে আছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এজন্য আমরা এখানে খেলতেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 36টি ও উত্তরের 13টি কমিউনিটি সেন্টারের 5টি র্যাব কার্যালয়, 9টি থানা ও একটি পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার হচ্ছে। 2টিকে আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহার করছে সিটি কর্পোরেশন নিজেই। বাকি 22টির বেশিরভাগই জরাজীর্ণ, অবহেলা আর অযত্নে ধ্বংসের দ্বারপ্রান্তে। এখানে আমাদের টাকাটা খুব কম লাগতো, এখন এটা যে অবস্থা এখানে কম লাগলেও আমরা করতে পারতেছি না। নোংরা সেন্টারে 6,600 টাকা দিয়ে কি ভাড়া নিতে যাবো? মানুষ যে একটা পরিবেশ চায় সুস্থ সুন্দর, এটা অযোগ্য একবারে পুরাই। রাজধানীতে বিকল্প জায়গার ব্যবস্থা করা কষ্টসাধ্য হওয়ায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি সেন্টার থেকে র্যাব পুলিশ সরানো সম্ভব নয় বলে জানালেন মেয়র। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য শহরে তো তাদেরকেও জায়গা দিতে হবে আমাদেরকে। যেগুলো অলরেডি জীর্ণশীর্ণ হয়ে গেছে, অনেক বছরের পুরনো, সেগুলোকে ভেঙে একেবারে অত্যাধুনিক আপনার ভবন আমরা নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছি। তবে নগরবিদরা বলছেন যে কারণে এই কমিউনিটি সেন্টারগুলো তৈরি হয়েছে সে কাজে এগুলো ব্যবহার করা উচিত। কমিউনিটি সেন্টার যদি নাগরিক কেন্দ্র হয়ে থাকে তবে অবশ্যই সেটা নাগরিক কেন্দ্র হিসেবে কার্যক্রমে ফিরিয়ে আনতে হবে এবং আইন শৃঙ্খলার জন্য যদি র্যাব বা পুলিশ বাহিনীকে রাখতেই হয় প্রয়োজনে সেরকম জায়গা বের করে তাদেরকে রাখার ব্যবস্থা করতে হবে। জনসংখ্যার ঘনত্বের বিচারে রাজধানীতে আরো কমিউনিটি সেন্টার তৈরির আহ্বান জানালেন এই নগরবিদ। সুপ্রতিষ্ঠিত করা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতিঝিল এলাকায় ছিনতাইকারীর গুলিতে ঘরোয়া রেস্টুরেন্টের এক কর্মচারী নিহত হয়েছেন। গতরাত 2টার দিকে মতিঝিল ঘরোয়ার 3 জন কর্মচারী রেস্টুরেন্ট বন্ধ করে 2,20,000 টাকা নিয়ে মালিকের বাসায় যাচ্ছিলেন। শান্তিনগর যাওয়ার পথে শাপলা চত্বর এলাকায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাকে থামার সিগন্যাল দেয় দুর্বৃত্তরা। অটোরিকশাটি না থামলে তারা সিএনজিকে লক্ষ্য করে গুলি করলে কর্মচারী রিয়াদের মুখে গুলি লাগে। আহত রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাপলা চত্বরের ওই পাশে আমাকে সিগন্যাল দিয়েছিল, আমরা আর দাঁড়াইনি, তারপরে জসিম, রাজু এবং যে ছেলেটা মারা গেছে রিয়াদ 2,20,000 টাকা নিয়ে মালিকের বাসায় শান্তিনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথের মধ্যে শাপলা চত্বর ওভার ব্রিজের কাছাকাছি ওটা বলতেছে জসিম, ওখানে নাকি সিএনজি পথরোধ করে তারপর গুলি করছে। ওরা টাকা নিতে পারে নাই। বনদস্যু শিপন বাহিনীর প্রধান শিপন গুলিতে নিহত হয়েছেন। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। ভোরে পূর্ব সুন্দরবনে মৃগামারি খাল এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে নিয়মিত টহলে বের হয় র্যাব সদস্যরা। এ সময় মৃগামারি খাল এলাকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে শিপন বাহিনীর সদস্যরা। পরে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় দুপক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে তল্লাশি চালিয়ে শিপনের লাশ উদ্ধার করে র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে 18টি দেশি বিদেশি অস্ত্রসহ 300 রাউন্ড গুলি জব্দ করা হয়। দেশের যাত্রা শুরুর পর থেকেই নানা ধরনের আনুষঙ্গিক পণ্য উৎপাদন ও সরবরাহ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পখাত। আর বর্তমান প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের রপ্তানি বাজারে চীনের সাথে প্রতিযোগিতা করতে হলে এই শিল্পের পূর্ণ বিকাশের কোনো বিকল্প নেই, এমনটাই মত এ খাতের ব্যবসায়ীদের। আর এর জন্য চাই প্রণোদনা। পাশাপাশি শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দেয়া হলেও এর পুরোপুরি সুবিধা পান না বলেও অভিযোগ করেছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গত শতকের 80-র দশকে দেশে যাত্রা শুরু করে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্প খাত। ক্রমেই বাড়তে থাকা এই শিল্পের 1400 প্রতিষ্ঠানে বর্তমানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 4 লাখ মানুষের। আর এসব শিল্প প্রতিষ্ঠানে তৈরি বোতাম, জিপার, হ্যাঙ্গার, কলার ব্যান্ড সহ প্রায় 35 রকম আনুষঙ্গিক পণ্যের সহজপ্রাপ্যতা বিশ্ববাজারে প্রতিযোগী করে তুলেছে দেশের তৈরি পোশাক খাতকে। বিভিন্ন দেশে বাড়ছে এ খাতের সরাসরি রপ্তানিও। তবে এই শিল্পের বিকাশে সরকারি সহযোগিতার অভাব রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যেসব আইটেমস গুলো আমাদের প্রয়োজন হয় গার্মেন্টসকে সম্পূর্ণ করবার জন্য 95% আমরা এখানে করছি। সব এক্সপোর্ট সেক্টর গভর্নমেন্ট কিছু না কিছু ইনসেন্টিভ দেয়, যেটা আমাদের ক্ষেত্রে কখনো আমরা এখনো পর্যন্ত পাই নাই। এদিকে এই
শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হলেও এর সুফল পেতে রাজস্ব কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। যে হ্যাসেলটা আমি এখন কাস্টমে ফেস করতেছি, বেতন বাড়ালো এদের অনেস্ট করার জন্য, আর আমরা উল্টোটা পাচ্ছি যে আগে তো আমি 5,000 টাকা পাইতাম একজন পিয়ন, আগে 200 টাকা দিতেন, এখন তো আমি স্যার 10,000 টাকা পাই, এখন তো আমার 500 টাকা দেবেন। 2018 সালে এ শিল্পের বর্তমান রপ্তানির দ্বিগুণ লক্ষ্যমাত্রা $12 বিলিয়ন অর্জনে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা দূর করার দাবি জানালেন ব্যবসায়ীরা। প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে একটি কোঅর্ডিনেশন, ব্যাংকিং সাপোর্ট, কাস্টমসের সাপোর্ট, এগুলো অত্যন্ত জরুরি। এছাড়া সরকার জমি বরাদ্দ দিলে পণ্যের গুণগত মান যাচাইয়ে নিজস্ব অর্থায়নেই টেস্টিং ল্যাবরেটরি প্রতিষ্ঠার কথা জানালেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে গড়ে তোলা হচ্ছে দ্বিতীয় হাইটেক পার্ক। এই লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সিলেটের কোম্পানিগঞ্জে 163 একর জমি অধিগ্রহণ করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। 2021 সালের মধ্যে এই হাইটেক পার্কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই পার্ক বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলের শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন শিক্ষাবিদ জাফর ইকবাল। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় দেশের প্রতিটি বিভাগে একটি করে হাইটেক পার্ক গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। 2012 সালে গাজীপুরের কালিয়াকৈরে 232 একর জমির উপর দেশের প্রথম হাইটেক পার্ক স্থাপনের কাজ শুরু হয়। আর 2013 সালের শেষের দিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার খরিচাজুরি বিলে দেশের দ্বিতীয় হাইটেক পার্ক স্থাপনের জন্য 163 একর জমি অধিগ্রহণ করা হয়। যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের বুঝাই দেওয়ার পরে আমরা হাইটেক পার্কে বুঝাই দিব, বুঝাই দেওয়ার পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বুঝাই দেওয়ার পরেই এটা দ্রুতগতিতে শুরু হবে। 2021 সালে 26,000 জনশক্তির কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে সিলেট হাইটেক পার্কের উন্নয়ন কাজ চলছে। বালু ভরাটের কাজের অগ্রগতি প্রায় 85%-90% কমপ্লিট হয়ে গেছে। আশা করি অল্প কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। এই পার্কে এই অঞ্চলের দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানের অপার সম্ভাবনা সৃষ্টি হবে বলে মনে করেন এই শিক্ষাবিদ। হাইটেক পার্কে কাজ করার মতন যে জনশক্তি, এরা কিন্তু একটা বড় জনশক্তি কিন্তু আমাদের সিলেট এলাকা থেকে এরা মানে প্রস্তুত হচ্ছে সেখান থেকে। কাজে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। হাইটেক পার্কগুলোতে অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, মেডিকেল সামগ্রী, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের গবেষণা ও উন্নয়ন, তথ্য প্রযুক্তির নতুন নতুন ডিভাইস সহ বিশ্বমানের পণ্য তৈরি হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। অবকাঠামো নির্মাণের 8 বছর পরও বগুড়ার 20 শয্যার 3টি হাসপাতাল চালু হয়নি এখনো। দীর্ঘদিন হাসপাতালগুলো চালু না হয় নষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালের দরজা, জানালা ও সরবরাহকৃত যন্ত্রপাতি। জনপ্রতিনিধিরা বলছেন হাসপাতালগুলো চালু হলে এলাকার গরিব মানুষ সহজে ও সাশ্রয়ে স্বাস্থ্যসেবা পাবেন। আর সিভিল সার্জন বলছেন প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলে চালু করা সম্ভব হবে হাসপাতাল 3টি। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট, নন্দীগ্রাম পৌর এলাকা এবং আদমদিঘি উপজেলার সান্তাহারে 20 শয্যার হাসপাতাল নির্মাণ করা হয় 2006 সালে। কিন্তু প্রশাসনিক অনুমোদন ও জনবল না থাকায় 8 বছরেও চালু করা যায়নি হাসপাতালগুলো। অবহেলা আর অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি ও আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিস। তৈরি স্টাফ কোয়ার্টারগুলো ছেয়ে গেছে ময়লা আবর্জনা আর জঙ্গলে। কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, আমাদের যেতে হয় বগুড়া। এখান থেকে বগুড়া যেতে যেতে দেখা যায় একটা ইমার্জেন্সি রোগী মারাও যায়। এটি হলে আমার সুবিধা হবে, টানতে হলে ওষুধ বড়ি ভালো পামো। তবে প্রশাসনিক অনুমোদন না থাকলেও এলাকার গরিব রোগীদের কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে 2টি হাসপাতালে আউটডোর সেবা দেওয়া হচ্ছে। এখান থেকে কিছু ওষুধ এবং অন্যান্য বরাদ্দের মাধ্যমে আমরা শুধুমাত্র আউটডোর সেবা দিতে পারতেছি। হাসপাতালগুলোর প্রশাসনিক অনুমোদন লাভের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি লেখা হলেও অনুমোদন পাওয়া যায়নি বলে জানালেন জেলার সিভিল সার্জন। প্রশাসনিক অনুমোদন এবং পূর্ণ জনবল নিয়োগ হলে এবং বরাদ্দ পেলে আমরা শীঘ্রই এই হাসপাতালগুলি পূর্ণাঙ্গভাবে চালু করতে পারব। জেলার শিবগঞ্জ, আদমদিঘি ও নন্দীগ্রামে 3টি হাসপাতাল নির্মাণে খরচ হয়েছে প্রায় 12 কোটি টাকা। সময় সংবাদ, বগুড়া। মাদারীপুরে শকুনি লেকের সৌন্দর্য বর্ধনের নামে অবাধে চলছে বৃক্ষ নিধন। দর্শনার্থী ও স্থানীয়দের অভিযোগ, অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী গাছগুলো কেটে ফেলায় সৌন্দর্য বাড়ার বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তাই বৃক্ষ নিধন বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী সহ স্থানীয় পরিবেশ ভিত্তিক সংগঠন।
অবশ্য গাছ কাটা বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালে 20 কোটি 50 লাখ টাকা ব্যয়ে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত 1 কিলোমিটার দীর্ঘ শকুনি লেকটির সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে পৌরসভা। এরই অংশ হিসেবে লেকের পাড় ঘেঁষা নারকেল, আম, জাম্বুল সহ নানা প্রজাতির গাছ নিধন করা হচ্ছে। কিন্তু অর্ধশত বছরের ঐতিহ্যবাহী গাছগুলো কেটে ফেলায় পরিবেশের উপর বিরূপ প্রভাব সহ প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন দর্শনার্থী ও স্থানীয়রা। পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে গাছ আসলে, কিন্তু সেটাই যখন কেটে ফেলা হচ্ছে তখন আমাদের জন্য এটা খুবই হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। যদি গাছগুলো না কেটে কিংবা এর পাশাপাশি আরো গাছ লাগানো হয় সেটাই বেটার হতো। এই অবস্থায় সৌন্দর্য বর্ধনের নামে গাছ নিধনের তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে স্থানীয় পরিবেশ ভিত্তিক সংগঠন। এই গাছগুলি রেখেই সৌন্দর্য বৃদ্ধি করা হোক। আমাদের আন্দোলন শুরু করেছি এবং এই গাছগুলি রক্ষা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অবশ্য জেলা প্রশাসক বলছেন গাছগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য গাছ কাটা আমরা রিকুইজিশন পেয়েছি। আমরা রিকুইজিশন সরকারিভাবে দাম নির্ধারণ করেছে। কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় তবে হবে, তা না হলে কোনো গাছ কাটা হবে না। একটা গাছের একটা পাতাও কাটা হবে না। স্থানীয়দের তথ্য মতে লেকের পাশের বিভিন্ন প্রজাতির 75টি বৃক্ষের মধ্যে ইতোমধ্যে 36টি বৃক্ষ কেটে ফেলা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। বরগুনার বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের অভিভাবকরা অসচেতন ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় নিয়ে। বিদ্যালয়ের পাঠ্য বইয়ে এ বিষয়ে উল্লেখ থাকায় কিশোর কিশোরীরা কিছুটা ধারণা পাচ্ছে। তবে অভিভাবকদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক না থাকায় সবকিছু খুলে বলতে পারছে না তারা। এস এম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। খেলতে খেলতে শৈশব থেকে কৈশোরে পদার্পণ, শারীরিক ও মানসিক পরিবর্তন, কিছু অজানা প্রশ্ন ভাবিয়ে তোলে তাদের। বরগুনার বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের এসব কিশোর কিশোরীরা বিদ্যালয়ের পাঠ্য বইয়ের মাধ্যমে কিছু সমস্যার সমাধান খুঁজে পেলেও অভিভাবকদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক না থাকায় নিজেরা মোকাবেলা করতে পারছে না সবকিছু। অনেক কিছু বাবা মার সাথে শেয়ার করতে পারি না। বাবা মা আমাদের সাথে সেই রকমের বন্ধুসুলভ আচরণ হয় না। বসন্তীকালের সময় আমাদের যেটা যেটা প্রয়োজন, আমাদের যে করা প্রয়োজন সেটা তো আমাদের মা বাবা বুঝে না। এদিকে এসব এলাকার অভিভাবকদের অধিকাংশই ছেলে মেয়েদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক করতে নারাজ। যা জানি তা তো যেটুক সম্ভব যেটুক সেটুক তো আমরা করি। ওরা তো আমাকে ছেলে মেয়ে, তার সাথে আবার বন্ধু মিলে কেমনে। অবশ্য বয়সন্ধিকালের ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক হুমকি বলে জানালেন এই চিকিৎসক। ভাত, মাছ, ছোট মাছ হোক, সবজি, প্রচুর পরিমাণে সবজি, প্রচুর পরিমাণে পানি খাওয়া। মা তারা যদি ব্যাপারটা বুঝেই বলে বয়সন্ধিকালীন অবস্থার আগে যে তোমার কিন্তু এইরকম হতে পারে, তাহলে কিন্তু সে ভয় পাবে না। চিকিৎসকদের মতে এ সময়ে প্রতিদিন কিশোর কিশোরীদের 2 থেকে 2,500 কিলো ক্যালোরি পুষ্টিকর খাবারের দরকার। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। আফগানিস্তান ও পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর দেশজুড়ে এখন ভূমিধস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসজিসি। এদিকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিবিসি জানিয়েছে এখন পর্যন্ত ভূমিকম্পে 363 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে 2000 মানুষ ভূমিকম্পের আঘাতে গুরুতর আহত হয়। এ সংখ্যা কয়েক গুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তান এবং পাকিস্তানের সরকার জানিয়েছে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের জন্য তৎপরতা চলছে। ভূমিকম্পে এখন পর্যন্ত পাকিস্তানে 248 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে 1665 জন। এছাড়া আরও 1,500 মানুষ বসতবাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। সেখানকার যোগাযোগ ব্যবস্থাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত। সরকার প্রতিদিন প্রায় 10,000 মানুষকে খাবার এবং পানি সরবরাহ করছে। অন্যদিকে আফগানিস্তানে ভূমিকম্পের আঘাতে 115 জনের মৃত্যু হয়েছে। 7.5 মাত্রার সেই ভূমিকম্পে সেখানকার প্রায় 7,500 বাড়িঘর পুরোপুরি ধুলোয় মিশে গেছে। দেশটির সরকারের পাশাপাশি তালেবানরাও উদ্ধার কাজে অংশ নিয়েছে। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের হামলায় অন্তত 7 সীমান্তরক্ষী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনা কর্মকর্তারা। পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে আফগান সীমান্তবর্তী আঙ্গুর আড্ডা এলাকার একটি সীমান্ত চৌকিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা।
এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও সেনাবাহিনীর দাবি পাকিস্তান তালেবান এ হামলা চালিয়েছে। ঘটনার পর ওই এলাকায় বড় ধরনের জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। 2014 সালের জুন মাস থেকে ওয়াজিরিস্তানে পাক সেনাবাহিনী জারবি আজব নামে তালেবান বিরোধী অভিযান চালিয়ে আসছে। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় আইএস জঙ্গিরা পিলারের সাথে 3 বন্দীকে বেঁধে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে একটি ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা। এই অবস্থায় সিরিয়া সংকট সমাধানে একসাথে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রুশ সরকার। এদিকে ইরাকে আইএস দমনে ইরাকি বাহিনীকে সহায়তা করতে মার্কিন সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা জোসেফ ডানফোর্ড। গেল 6 মাসেরও বেশি সময় ধরে সিরিয়ার প্রত্নশহর পালমিরা ও এর আশপাশের এলাকা দখল করে রেখেছে আইএস জঙ্গিরা। মঙ্গলবার ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুল রহমান জানান, জঙ্গিরা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ শহরটিতে 3 বেসামরিক নাগরিককে পিলারের সঙ্গে বেঁধে বিস্ফোরক দিয়ে উড়িয়ে হত্যা করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে এ খবরের সত্যতা নিশ্চিত করে। তবে কি কারণে ওই নাগরিকদের হত্যা করেছে আইএস তা এখনো জানা যায়নি। এই অবস্থায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি আবারও সবাইকে সন্ত্রাসীদের বিরুদ্ধে এক হতে বলছি। সিরিয়ায় ভালো সন্ত্রাসী মন্দ সন্ত্রাসী বলতে কিছু নেই। সন্ত্রাসীরা শেষ পর্যন্ত সন্ত্রাসী, তাই তাদের কোনো ধরনের দয়া বা ক্ষমা দেখানো যাবে না। এদিকে সিরিয়া ইস্যুতে যখন ল্যাভরভ এ কথা বলছেন, তখন মার্কিন সিনেটের এক শুনানিতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা জোসেফ ডানফোর্ড জানালেন, আইএস বিরোধী লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করতে প্রয়োজনে মার্কিন সেনা পাঠাতে পারেন তারা। জঙ্গিদের আরো চাপে ফেলতে আমরা ইরাকে সেনা পাঠাতে পারি, তবে এতে যদি যুদ্ধক্ষেত্রে ইরাকি বাহিনী লাভবান হয় তবেই তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন সেনারা লড়াই করবে। এখন সবকিছুই ইরাক সরকারের উপর নির্ভর করছে। অন্যদিকে মঙ্গলবার আনবার প্রদেশের রাজধানীর আমাদের পশ্চিমাঞ্চলে অভিযানে অন্তত 27 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। এছাড়া জঙ্গিদের বেশ কয়েকটি যানবাহনও ধ্বংস করে দেওয়া হয় বলে জানায় সেনা কর্মকর্তারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। জগ দিয়ে গাড়ি তুলে চাকা পাল্টাতে আমরা অনেকেই দেখেছি, কিন্তু একেবারে দোতলা পাকা বাড়ি জগ দিয়ে তুলে ফ্লোর উঁচু করার ঘটনার কথা শুনেছেন কেউ? দর্শক, রূপালী জগতের কোনো সুপার হিরো বা হিরোইনের কাণ্ড নয়, ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এমনই এক ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরের গঙ্গা লাগোয়া জেলা হুগলির ব্যান্ডেলে একটি দোতলা বাড়ি গাড়ির চাকা খুলতে ব্যবহৃত জগ লাগিয়ে উঁচু করা হয়েছে। সেটিও আবার 1-2 ফুট নয়, প্রায় 3 ফুট উঁচু করা হয়েছে শহরের লিচু বাগান এলাকার অনুপ মাঝির প্রায় 3500 বর্গ ফুটের দ্বিতল বাড়িটি। কেন এমন অভিনব কায়দায় বাড়ি উঁচু করতে হচ্ছে, এই প্রশ্নের উত্তরে ওই বাড়ির গৃহবধূ সুস্মিতা মাঝি জানান, 2 বছর আগে রাস্তায় জল জমে যাওয়া বন্ধ করতে পৌরসভা রাস্তা উঁচু করে। এর ফলে রাস্তার জল এসে বাড়িতে ঢুকে পড়ত। তাই এমন একটি পন্থা খোঁজা হচ্ছিল যেন বাড়ি না ভেঙে রাস্তা থেকে তা উঁচু করা যায়। পত্রিকা মারফত খোঁজ পাওয়া যায় এমন একটি সংস্থা রয়েছে যাদের কাজই হচ্ছে এই ধরনের বাড়ি উঁচু করে দেয়া। ওই গৃহকর্ত্রী আরো জানান, 3 লাখ টাকায় মাত্র 2 সপ্তাহের মধ্যে বাড়ি উঁচু করা হয়েছে। কখনো জল ঢুকেও ছিল আর কোন পিঁপড়ে ফুটো থেকে জলটা একটু পেরিয়ে আসে। এনারা প্রায় 20 বছর ধরে কাজ করছেন এবং এরা 100% গ্যারেন্টি দেবে যে এনাদের কোনো কাজই আজ অবধি ফেলিওর হয়। তারপরে আমরা ডিসিশন নিলাম যে না, এটাকে খোলা। বাড়িটি উঁচু করতে প্রায় 147টি জগ ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সংস্থাটি গ্যারান্টি দিয়েছিল বাড়ি উঁচু করার সময় ইচ্ছা করলে বাড়ির লোকজন বসবাসও করতে পারবেন। আর উঁচু করার সময় বাড়ির একটি দেয়ালে সুতোর মতো কোনো চির ধরলেও পাওনা বাবদ নেওয়া টাকা মালিককে ফেরত দেওয়া হবে। সময় সংবাদ, কলকাতা। মধ্য স্পেনের শহর টলেডো ইউনেস্কো 1986 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সময়ে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের আধিপত্য থাকায় একে 3 সংস্কৃতির শহরও বলা হয়ে থাকে। পুরো শহর জুড়েই দেখার মতো রয়েছে অনেক কিছু। এর মধ্যে সেন্ট মেরিস ক্যাথেড্রাল, এল গ্রেকো ট্রেইল, সেন্ড্রা ইকোলজিকা, সানাত ক্রুজ মিউজিয়াম উল্লেখযোগ্য। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট।
স্বচ্ছ পানির লেকের ধারে পাখির কিচিরমিচির শব্দ যে কাউকে বিমোহিত করবে। অনাবিল এই সৌন্দর্য দেখতে পুরো বিশ্ব থেকে পর্যটকরা ভিড় জমায় এখানে। ঘুরে বেড়ানোর জন্য টলেডো খুবই সুন্দর জায়গা। আমি অনেক ছবি তুলেছি। এখানকার আবহাওয়া খুব ভালো। ব্রোঞ্জ সভ্যতার সময় এখানে বসতি গড়ে ওঠে। 1563 সালের আগ পর্যন্ত স্পেনের রাজধানী ছিল এটি। পুরনো ভবন ও দেয়ালে ঘেরা এই শহরের আঁকাবাঁকা রাস্তায় হাঁটলে মনে হবে যেন মধ্যযুগীয় কোনো সভ্যতায় দাঁড়িয়ে আছেন। আর সুদৃশ্য সেতুও পর্যটকদের আকৃষ্ট করে। টলেডো দারুণ জায়গা। এ শহরের উঁচু উঁচু পাহাড়, সেতু, দোকান সবকিছুই দেখার মতো। আমি এখানকার অপরূপ দৃশ্য দারুণ উপভোগ করছি। শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানগুলোতে সাজানো আছে মধ্যযুগীয় সভ্যতার দৃষ্টিনন্দন সামগ্রী। ছোট ছোট ট্রেনে 45 মিনিটে অনায়াসে এক নজরে দেখে নিতে পারেন নয়নাভিরাম শহরটিকে। আর এতে খরচ পড়বে মাত্র 4.5 ইউরো। স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে প্রায় 70 কিলোমিটার উত্তরে এই টলেডো শহর। একসময় মুসলমানদের আধিপত্য থাকলেও তা চলে গেছে খ্রিস্টান এবং ইহুদিদের দখলে। তবে হারানি এই সৌন্দর্য এবং জৌলুস। আর এই সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন ভিড় জমায় পুরো বিশ্ব থেকে আসা হাজার হাজার দর্শনার্থীরা। তারা এখনও মুগ্ধ হয়ে ওঠে এই টলেডো শহরের সৌন্দর্য দেখে। টলেডো শহর থেকে শোয়েব কবির, সময় সংবাদ। খেলার খবর, শেখ কামাল ক্লাব কাপের প্রসঙ্গ। দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই বাংলার দুই ফুটবল পরাশক্তি ঢাকা মোহামেডান ও কলকাতা ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা কলকাতা ইস্টবেঙ্গলের লক্ষ্য ফাইনাল। অন্যদিকে অনেকদিন পর আন্তর্জাতিক কোনো আসরের সেমিফাইনালে ওঠা মোহামেডানও জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:40 দুই বাংলার দুই ফুটবল পরাশক্তি কলকাতা ইস্টবেঙ্গল ও ঢাকা মোহামেডানের লড়াই মানেই ভিন্ন কিছু। এপার বাংলা ও ওপার বাংলার দুই জায়ান্টের এই লড়াই দেখার অপেক্ষায় অধীর আগ্রহে এখন দুদেশের ফুটবল সমর্থকরা। 2002 সালে এএফসি কাপে শেষবার ঢাকার মাঠে দর্শকরা দেখেছিল ইস্টবেঙ্গলের জাদুকরী পারফরমেন্স। এরপর কেটেছে অনেকটা সময়। 13 বছর পর আবারও শেখ কামাল ক্লাব কাপে খেলতে এদেশে এসেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। ঘরোয়া লীগ আইএসএল এ খেলার কারণে দলের বেশিরভাগ তারকা খেলোয়াড়কে ছাড়াই এই আসরে অংশ নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে তারুণ্যের অদম্য শক্তিতে ভর করে পুরো আসরেই দুর্দান্ত লড়েছে কলকাতা জায়ান্টরা। এবার মিশন ফাইনাল। দলে কোনো ইনজুরি সমস্যাও নেই, তাই গ্রুপ পর্বের দাপুটে পারফরমেন্স সেমিফাইনালে ধরে রেখে মোহামেডানকে হারাতে চায় ইস্টবেঙ্গল। আমাদের টিম যেভাবে করে এসেছে লাস্ট 3টে ম্যাচ, আই হোপ আমরা সেমিফাইনালটাও ভালো করতে চেষ্টা করব। অন্যদিকে অনেকদিন ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো আসরেই সাফল্যের মুখ দেখেনি ঢাকা মোহামেডান। আসরের আগে তাদের নিয়ে তেমন কোনো প্রত্যাশাও ছিল না সমর্থকদের। তবে শেখ কামাল ক্লাব কাপের এ আসরে এসে যেন বদলে গেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। এই মঞ্চের প্রতিপক্ষ কলকাতা জায়ান্ট ইস্ট বেঙ্গল হয় ম্যাচটা রূপ নিয়েছে মর্যাদার লড়াইয়ে। দলে ক্লান্তির সাথে আছে ছোটখাটো কিছু ইনজুরি সমস্যা। তবে এসব বাধার প্রাচীর ডিঙিয়ে ফাইনালের স্বপ্নে বিভোর এখন সাদা কালো জার্সিধারীরা। আমাদের একটা অনুপ্রেরণা কাজ করছে লাস্ট আবাহনী ম্যাচটা। আবাহনী ওদের সাথে যেভাবে ডমিনেট করছে আমরাও পারবো ইনশাআল্লাহ ওইভাবে ডমিনেট করতে। আর আমার যেটা হলো শক্তি আমার এখানকার স্থানীয় দর্শক। আর শুধু আমরা মোহামেডানের জন্য খেলতেছি না, আমরা দেশের হয়ে খেলতেছি। এরই মধ্যে প্রথম সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে তাদের সঙ্গী হতে চায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। পারভিন আক্তার, সময় সংবাদ। 2016 সালের এশিয়া কাপের 13তম আসরের আয়োজক ভারত নাকি বাংলাদেশ, এ ব্যাপারে সিদ্ধান্ত হবে সিঙ্গাপুরের চলমান এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভায়। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শিবসেনাদের হামলার কারণে পাকিস্তান টি-20 বিশ্ব আসর ও এশিয়া কাপে অংশ নেবে না বলে হুমকি দেয়। আর সে কারণে এবারের আসরটি বাংলাদেশে অনুষ্ঠিত হবার দারুণ সম্ভাবনা আছে। আর তাহলে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। চলমান এসিসির বৈঠকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী উপস্থিত আছেন। তবে এশিয়া কাপের আয়োজক শেষ পর্যন্ত বাংলাদেশ হবে কিনা তার আনুষ্ঠানিক ঘোষণা আজ সন্ধ্যার মধ্যে আসবে বলে জানা গেছে। মার্চে ভারতে বসবে টি-20 বিশ্ব আসর, তাই ওয়ানডের পরিবর্তে এশিয়া কাপের এবারের আসরটি হবে টি-20 ফরম্যাটে। এবারের আসরের 4 টেস্ট খেলুড়ে দেশের সাথে অংশ নেবে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান। জার্মান কাপের খবর, ওসবার্গকে 3-1 ব্যবধানে হারিয়ে জার্মান কাপের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ ভলক্সওয়াগন এরিনায় অতিথি বায়ার্নের আক্রমণ ভাগের কাছে বারবার পরাস্ত হয় স্বাগতিক ওসবার্গের রক্ষণভাগ।
বায়ার্নের আনন্দের প্রথম উপলক্ষটি আসে ম্যাচের 15 মিনিটে। ডি বক্সের বাইরে থেকে দিয়েগো কস্তার করা শট ওলসবার্গের জালে জড়ালে 1-0-তে এগিয়ে যায় অতিথিরা। এরপর ম্যাচের 20 মিনিটে ওলসবার্গের গোলপোস্টে কস্তার করা শট কোমেন ফিরিয়ে দিলেও আলাবার বাড়ানো সেই বল পেয়ে স্বাগতিকদের জালে পাঠাতে ভুল করেননি মুলার। 2-0-তে এগিয়ে থাকা বায়ার্ন ম্যাচের 34 মিনিটে আবারও মুলারের করা গোল উৎসবে মাতে। প্রথমার্ধে 3-0-তে এগিয়ে থাকা বায়ার্ন দ্বিতীয়ার্ধেও মাঠে নিজেদের আধিপত্য বজায় রাখে। ওলসবার্গের হয়ে 90 মিনিটে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন শার্লে। Come on, perfectly timed for Alaba overlapping. Perfect ball in for a perfect number 2 for Muller. এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশি হত্যায় আইএস সংশ্লিষ্টতার ফের দাবি সাইট ইন্টেলিজেন্সের। নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বললেন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম সহ কয়েকজন জড়িত। দেশে যখন শান্তি বিরাজ করে তখনই বিএনপির জামায়াত বিদেশি হত্যা তাজিয়া মিছিলে হামলার মতো ঘটনা ঘটায়, মন্তব্য প্রধানমন্ত্রীর। হামলার 4 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি পুরান ঢাকার হোসেনি দালান। নিরাপত্তার খাতিরে দালানে ধাতব বস্তু প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ কর্তৃপক্ষের। চট্টগ্রামে ভারতীয় রুপি আটকে দায়েরকৃত মামলার কোনো কুলকিনারা হচ্ছে না। তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সরকার পক্ষের কৌশলীর। এবং এবার সুন্দরবনের পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি, 7 নাবিক সহ 10 জনকে জীবিত উদ্ধার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।